প্রথম পত্র এক্সাম খারাপ দেওয়ার পরেও কিন্তু আমি বাংলা সেকেন্ড পেপার থেকে ভালো মার্কস তুলছিলাম এবং আমি ফ্রাস্ট্রেটেড না হয়ে ভালো করে প্রিপারেশন নিচ্ছি দেখেই কিন্তু বাংলা সেকেন্ড পেপারটা দিয়ে বাংলা ফার্স্ট পেপারের মার্কটা আমি উঠাইতে পারছিলাম। সারা বছর রিটেন আইটেম না পড়েও এক্সামের গ্যাপের মধ্যে পড়েই কিভাবে আমি ভালো মার্কস ক্যারি করছিলাম বাংলা সেকেন্ড পেপারে, সেটা থাকছে আজকের ভিডিওতে এবং তুমিও কিভাবে পেতে পারো তারও কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবে আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো, আমি আশা করি তুমি একদিনের মধ্যেই বাংলা সেকেন্ড পেপারটা পুরো রিভিশন দিয়ে দিতে পারবা এবং পরীক্ষায় ধামাকা লাগাই দিতে পারবা এবং বাংলার ফার্স্ট পেপারে যাদের এক্সাম খারাপ হয়েছে তারা তাদের হতাশা থেকে মুক্ত হতে পারবা। কেউ এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের যাদের বাংলা প্রথম পত্র এক্সামটা অনেক ভালো হয়েছে তাদের জন্য অনেক অভিনন্দন। কিন্তু যাদের বাংলা প্রথম পত্রের এক্সামটা একটু খারাপ হয়েছে বা আশানুরূপ হয় নাই, তাদের চিন্তা করার কোনো দরকার নাই। আমার নিজেরও কিন্তু বাংলা প্রথম পত্রের এক্সামটা ভালো হয় নাই, আমি এমসিকিউতে অনেক খারাপ করছিলাম, কিন্তু বাংলা সেকেন্ড পেপার থেকে কিন্তু আমি মার্কস টাইম উঠাইছিলাম, মোটামুটি 181 মার্কস পাইছিলাম। তো সেই ক্ষেত্রে সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি তোমরা চাইলে এখনো কামব্যাক দেওয়ার সুযোগ আছে। বাংলা সেকেন্ড পেপারটা তুমি যদি একটু ভালো করে পড়তে পারো, অবশ্যই তুমি 180+ মার্ক ক্যারি করতে পারবা। তোমার বাংলা ফার্স্ট পেপার এক্সামটা খারাপ হোক না কেন, তুমি ভেঙে পড়ো না। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার মাধ্যমে তোমার অন্যান্য রিটেন আইটেম সহ বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ রিলেটেড সকল কনফিউশন দূর করে দিব এবং কিভাবে তুমি এই গ্যাপের মধ্যে পড়ে ভালো একটা মার্কস ক্যারি করতে পারো এবং সব জিনিস রিভিশন দিয়ে দিতে পারো, তার রোডম্যাপ আজকে শেয়ার করবো। সো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। তো তোমরা যখন ভিডিওটা দেখছো সম্ভবত তোমাদের এক্সাম শেষ, এক্সাম দিয়ে আসবা, বিকাল বেলার টাইম হইতে পারে। তো এই টাইমটাতে তুমি কি করবা, তুমি আসলে একটা ফ্রেশ ঘুম দিবে এক্সাম দিয়ে আইসা। এক্সাম দিয়ে সেটা ফ্রেশ ঘুম দিবে, এক্সাম যা হোক ভুলে যাও। এটা এক্সাম যেটা দিয়ে ফেলছো ওটা তো তুমি চেঞ্জ করতে পারবে না, তাই না? তো ওটা বাদ দিয়ে জাস্ট ঘুম দিবা। ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠে তুমি মেক শিওর করবা আজকে রাতের ভিতরে, কি বলছি ভাইয়া, আজকে রাতের ভিতরে তোমার বাংলা সেকেন্ড পেপার যেই মেইন বইটা আছে গ্রামার পার্টটা, ওইটা একবার তুমি রিভিশন দিবা। দিতেই হবে তোমাকে, যে কটা পরিচ্ছেদ আছে প্রত্যেকটা পরিচ্ছেদে তুমি আহামরি সময় কিন্তু পাচ্ছ না। তাই তোমাদের আমি কিন্তু আগে থেকেই সতর্ক করতেছিলাম যে ভাইয়া বারবার দাগায় দাগায় বই পড়বা, দাগায় দাগায় বই পড়বা। যদি লাস্ট মোমেন্টে বই দাগাইতে না পারো, তুমি আমার ডেসক্রিপশন বা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক দিয়ে দিচ্ছি, ওখানে জয়েন করো। আমি ওখানে তোমাদের বাংলা সেকেন্ড পেপারে দাগানো বইটা দিয়ে দিব, তো ওইখান থেকে দেখেও তুমি পড়ে নিতে পারো। কিন্তু তোমরা একটা ভুল কাজ করো, সেটা হচ্ছে গাইড থেকে এমসিকিউ পড়ে যাও। ভাই এটা কাজ করবা না। প্রথমে মেন বই এটু জেড রিডিং করবা, আবারও বলতেছি মেন বই এটু জেড রিডিং করবা, তারপরে তুমি সলভ করলে সলভ করতে পারো। কিন্তু আজকে রাতের ভিতরে অবশ্যই তুমি বাংলা সেকেন্ড পেপারে যে মেন বইটা আছে এমসিকিউর জন্য কভার করে ফেলবা এবং কালকে সকালবেলা তুমি কি করবা, রিটেন আইটেমে হাত দিবা। আজকে রিটেন আইটেম পড়ার কোনো দরকার নেই, কারণ অলরেডি 7টা সিকিউ লিখে তুমি অনেক টায়ার্ড থাকবা। এমসিকিউ পড়ো এবং কালকে সকালবেলা থেকে তুমি রিটেন আইটেম শুরু করবা। রিটেন আইটেম কিভাবে করবা, রিটেন আইটেমে তোমাদের কি কি আছে, অনুচ্ছেদ, তারপর অনুবাদ আছে, তারপর দরখাস্ত চিঠি আছে, হ্যাঁ রচনা আছে, সারাংশ সারমর্ম আছে, ভাব সম্প্রসারণ আছে, সংবাদপত্র প্রতিবেদন আছে, এগুলো আছে। তো এখন এই জিনিসটা হচ্ছে তোমরা দেখবা তোমাদের অনুচ্ছেদে 2টা অপশন থাকে, তো তোমাদের 2টা থেকে যে কোনো একটা লিখতে হবে, রাইট? তো তোমরা এই ক্ষেত্রে কি করবা, মেইন বই থেকে যে ইম্পর্টেন্ট অনুচ্ছেদগুলো আছে এগুলো যদি দেখানো থাকে তো ভালো, না থাকলেও সমস্যা নাই। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের চেষ্টা করবো ইম্পর্টেন্ট যে সাজেশনস গুলো আছে প্রত্যেকটা রিটেন আইটেমে দিয়ে দেওয়ার জন্য। তো তোমরা ওখান থেকেও পড়তে পারো বা মেইন বইটা যে কয়টা আছে প্রত্যেকটা পড়ে যেতে পারো। এবং আমার সাজেশন থেকে আসলে কমন পড়ে কিনা সেটা কিন্তু তোমার বাংলা প্রথম পত্র এক্সামেই দেখছো। আমার সাজেশন দেখি কিন্তু অলমোস্ট সব কমন আসছে প্রায় বোর্ডেই। এবং আরেকটা ভালো কথা মনে রাখবা, তোমরা চাইলে বড় ক্লাসের বই থেকে না একবার দেখে রাখতে পারো যে পয়েন্টগুলো অনুচ্ছেদে, কারণ অনুচ্ছেদটা তোমরা অ্যাটলিস্ট হলো 2 পেজ লেখার চেষ্টা করবে, কারণ অনুচ্ছেদটা যেহেতু তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের রিটেন আইটেমের প্রথম, তো প্রথম রিটেন আইটেমটা ভালো করে লেখার চেষ্টা করবে। আমি 2 থেকে 2.5 পেজ লিখতাম অনুচ্ছেদটা, আর হাতের লেখাটা যথাসম্ভব ভালো রাখার চেষ্টা করবে অনুচ্ছেদে, তাইলে হচ্ছে দেখবা যে অনেক ভালো মার্কস পাইতেছো। অনেক ক্ষেত্রে ফুল মার্কসও দিয়ে দিবে, 2-1 মার্ক কমতে পারে। প্রথমটা ভালো করার মাধ্যমে তুমি দেখবা যে টিচার একটা ভালো ইমপ্রেশন পাইতেছো। তারপরে তুমি কি করতে পারো, তোমাদের আরেকটা কনফিউশন হচ্ছে ভাই চিঠি লিখবো নাকি দরখাস্ত লিখবো। ভাইয়া দেখো, তুমি যদি চিঠি লেখো চিঠির মধ্যে কিন্তু অনেক ঝামেলা আছে এবং চিঠি অনেক সময় অনেক বড় লিখতে হয় এবং অনেক প্যাচ আছে। আমি কিন্তু সবসময় দরখাস্ত লেখার চেষ্টা করতাম। এখন দরখাস্ত অনেকে হচ্ছে ভুল যায় বা মার্ক কাটা যায়। ভাই দেখো, দরখাস্ত লেখা কিন্তু একটা ফর্মাল জিনিস। দরখাস্ত করার জন্য তোমাকে কি করতে হবে, বাসায় একবার হলেও দরখাস্ত লেখার চেষ্টা করবা। জানি সময় স্বল্পতা আছে, বাট চেষ্টা করো। ভাই এটা দরখাস্ত লিখতে তোমাকে 10 মিনিটের বেশি সময় লাগবে, আশা করি লাগবে না। তুমি চেষ্টা করবে একটু ছোট ছোট করে লিখতে এবং এমন ভাবে লিখবা যেন প্রত্যেকটা অক্ষর স্পষ্ট ভাবে বোঝা যায় এবং কোনো কাটাকাটি করা যাবে না। এমন ভাবে প্র্যাকটিস করে যাবে যাতে এক্সাম হলেও কোনো কাটাকাটি না হয়। আমার কিন্তু এক্সামে মনে হয় না কোনো কাটাকাটি হয়েছিল দরখাস্তে, এবং আমি প্রায় সময় কিন্তু ফুল মার্কস পাইতাম দরখাস্তে। তো এর জন্য আমি জানি। এবং দরখাস্ত কিন্তু কয়েক টাইপের হতে পারে, তোমার প্রধান শিক্ষকের নিকট হইতে পারে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হইতে পারে, হ্যাঁ তোমার জেলা প্রশাসকের কাছে হইতে পারে, অনেক রকমের আছে। কিন্তু তোমরা জানো কি কি আসে এবং এতদিন ধরে পড়তেছো, না পারলেও সমস্যা নেই, সাজেশন তো আমি দিয়ে দিব বলছি। তো এখান থেকে তুমি পড়ে যাবা
এবং বাসায় বসে একবার ফরম্যাটটা মুখস্থ না লিখে যাবা, তাহলে দেখবে এক্সাম হলে তোমার এই দরখাস্ত নিয়ে আর কোনো সমস্যা হচ্ছে না। আমি বারবার বলতেছি তোমরা চাইলে চিঠি লিখতে পারো, বাট আমি প্রিফার করি দরখাস্ত লেখাটা, কারণ এখানে মার্কস পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর তোমরা অনেকে কোশ্চেন করতে পারো ভাইয়া সারাংশ পড়বো নাকি সারমর্ম পড়বো। দেখো ভাইয়া, আমি কিন্তু সবসময় সারমর্মটা অ্যান্সার করা প্রেফার করি। কেন? কারণ দেখবা সারমর্মর যে বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো আছে এগুলো তেমন একটা ঘুরায় পেঁচায় না, সেম সেম কয়েকটার মধ্যে থেকেই দেয়, বাট সারাংশ কিন্তু অনেক বিস্তর, অনেকগুলো সারাংশ তোমাকে পড়ে যেতে হবে। তো তুমি যদি সারমর্ম দুই একটা মুখস্থ করে যেতে পারো, মানে ইম্পর্টেন্ট গুলো মুখস্থ করে যেতে পারো, অনেক চান্স থাকে তুমি ওইটাই কমন পাবা এবং ওইটা লিখে দিলে ফুল মার্কস পেয়ে যাবা। কিন্তু সারাংশের ক্ষেত্রে কিন্তু আরো বেশি পড়া লাগতে পারে। বাট তোমাদের যদি এক্সাম হলে এক্সট্রিম প্রেশারের মধ্যে ওই সারাংশটা লেখার অভিজ্ঞতা থেকে থাকে যে আমি পড়ে বারে লিখতে পারবো, তাহলে তুমি অবশ্যই সারাংশের দিকে যেতে পারো, কারণ সারমর্ম জিনিসটা ওই এক্সাম হলে পড়ে মিলানোর মতো না। অনেকে আছে, অনেকে ট্যালেন্টেড থাকতে পারে, বাট আমি অত ট্যালেন্টেড ছিলাম না। তো আমি যখনই দেখতাম যে সারমর্মটা আমার কমন পড়ে নাই, আমি সারাংশ চেষ্টা করতাম, আমি তো একবার হলো রিডিং দিয়ে যাবো, অবশ্যই একবার হলো রিডিং দিয়ে যাবা। তুমি যদি অন্য কোনো তোমার কাছে বাংলা দ্বিতীয় পত্রের বই না থাকে, নির্মিতির বই না থাকে, তাহলে তুমি অবশ্যই মেন বইটা ফলো করবা, বাট মেন বই বাইরে একটু লিখতে হবে, কারণ ওইটুকু লিখলে আসলে মার্ক দিবি না। বাট সারাংশ সারমর্মের ক্ষেত্রে ওইটুকু আই গেস এনাফ, এবং আমি ওইটুকুই লিখছিলাম, মেন বই থেকেই লিখছিলাম, ভালোই মার্কস পাইছিলাম। এবং সারাংশের ক্ষেত্রে তোমরা যদি এক্সাম হলে মিলাইতে পারো, আমি আবারও বলছি, যদি পড়ে পড়ে বুঝতে পারো তাহলে সারাংশ লিখো, বাট তোমরা যদি মুখস্থ করতে পারো এবং যদি পরীক্ষা কমন আসে, অবশ্যই তোমার সারমর্মটা প্রেফার করবা, কারণ এটা মার্কস আর বেশি পাওয়া যায়। এবং আমি বলছি মার্কসের ব্যাপার না, মার্কস দিলে তুমি প্রায় সমান পাবা, বাট তোমার ব্যাপার হচ্ছে কমন ফেলানো, সারমর্মটা কমন বেশি পড়ে, বাট সারাংশ যদি অনেকগুলো পড়ে যাও, সারাংশ কমন পাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। এখন আসো অনুবাদটা কিভাবে করবো। ভাইয়া দেখো, অনুবাদ জিনিসটা কিন্তু নতুন, এবং অনুবাদ জিনিসটা পারার জন্য তোমাকে আসলে মোটামুটি ভালো ইংলিশে দক্ষ হইতে হবে এরকম না। তুমি কিছু কিছু বাসা থেকে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তুমি পারবে। তুমি কিন্তু ইংলিশ মোটামুটি জানো, তাই না? তুমি কিন্তু তোমার প্যাসেজ গুলো বাংলা অর্থ সব পড়তে পারো, যদি পারো তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তুমি চাইলে তোমার টেস্ট পেপারে কিন্তু টেস্ট পরীক্ষার কোশ্চেন গুলো আছে, ওইগুলা থেকে দেখে নিতে পারো কিভাবে কোন প্যাটার্নে অনুবাদগুলো আসছে এবং ওগুলো কিভাবে অ্যান্সার করতে হয়। তুমি যদি কয়েকটা দেখো এবং প্র্যাকটিস করো, আশা করি তুমি পারবা। এবং এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, আহামরি কঠিন দিবে যে জিনিসটা এরকম মোটেই না। ভাব সম্প্রসারণ কিভাবে লিখবো? ভাব সম্প্রসারণ লেখার দুইটা ওয়ে আছে, একটা ওয়ে হচ্ছে প্যারা প্যারা করে লিখবা, আর একটা ওয়ে হচ্ছে পয়েন্ট দিয়ে লিখবা। মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য। আমি কিন্তু এই সেকেন্ড ওয়েটা ফলো করতাম, মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য। আমি কি করছিলাম, আমি আসলে সম্ভবত ইন্টারের একটা পপি গাইড কিনে নিয়েছিলাম, রচনা সমগ্র, অনেক আগে ক্লাস 6 এ বসে, বুঝছো? পপি কেন কিনছিলাম? কারণ পপিতে সহজ ভাষ্যভাবে লেখা থাকে। কিন্তু আমি যদি ইন্টারের ভালো একটা কঠিন গাইড কিনি ওই আমলে, আমি ক্লাস 6 এ পড়ি, ওখানে তো আর আহামরি ভালো করে লেখা সম্ভব না, আমি মুখস্থ করতে পারতাম না, তাই জন্য কপি কিনছিলাম। তো ওই ক্ষেত্রে তুমি যদি 9-10 তোমাদের কাছে ওইরকম ইন্টারের কোনো কপি থাকতে পারে বা যে কোনো রাইটারের নির্মিত অংশ থাকতে পারে, ওখান থেকে তুমি পড়তে পারো, তাহলে আসলে ভাব সম্প্রসারণে মার্কস বেশি পাওয়া সম্ভব। বাট অ্যালন বই থেকে যদি পড়ো তাহলে একটু টাফ হয়ে যাবে। তোমার চেষ্টা করবো অন্য কোনো নির্মিতি বই থেকে না ভাব সম্প্রসারণটা একবার দেখে রাখতে, কারণ ভাব সম্প্রসারণ অনেক ক্রিয়েটিভিটি একটা জিনিস। তুমি যদি অ্যাটলিস্ট 3 পেজ লিখো, ভাব সম্প্রসারণে ভালো লাগার সম্ভাবনা থাকবে। বাট তার নিচে যদি লেখো, একটু রিস্ক থেকে যায়। এবং অবশ্যই হাতের লেখা সুন্দর করে লিখবা, প্যারা প্যারা করে লিখবা। তুমি একটা কাজ করতে পারো, যেমন ধরো কীর্তিমানের মৃত্যু নেই, কীর্তিমানের মৃত্যু নেই তুমি আসলে অনেক মহিষী নারী মহাপুরুষদের নাম উল্লেখ করে দিতে পারো, তাদের হালকা জীবনী দিতে পারো, এবং এমন ভাবে লিখবা না যেন ওটা ডাইভার্টেড হয়ে যায়। এমন ভাবে লিখবা তুমি রবার্ট ব্রুসের কাহিনী লিখতেছো, রবার্ট ব্রুসের কাহিনী দিয়েই তুমি চলে যাচ্ছ, অনেক কিছু লিখে ফেলছো, এরকম না। মানে মোটামুটি একটা আদর্শ মান বজায় রাখবা যে এতটুকু লিখবা, এতটুকু লিখবো, যেন গল্পের মেইন থিম হারিয়ে না যায়। এবং তোমরা চাইলে কিছু ইংলিশ টার্ম ইউজ করতে পারো মধ্যে, ওইগুলো আসলে কিছু কিছু নিয়মিত বইতে দেওয়া থাকে, আমি ইংলিশ টার্ম ইউজ করতাম। এন্ড কবিতাংশ তোমরা জিজ্ঞেস করতে পারো ভাই কবিতাংশ কি ইউজ করবো। এখন কবিতার অংশ আমি ইউজ করতাম না দেখে আমি তোমাদের বলতে পারতেছি না, বাট যতটা ইউনিক করা যায় অবশ্যই ইংলিশের কোনো বাক্য যখন ইউজ করবে তখন ডাবল কোটেশনে ওটা আটকাই দিবা, এবং অর্থাৎ এই জিনিসটাও লিখে দিবা, এবং মূল ভাবটা ভালো করে লিখবা যাতে আই ক্যাচি হয়। সম্প্রসারী ভাবটা তুমি যেভাবে লিখবা, মন্তব্যটা ভালো লিখবা, মন্তব্য আর হচ্ছে মূল ভাব, এই দুইটা কিন্তু ভালো করে লিখতে হবে। বাসা থেকে পারলে মুখস্থ করে যাইও, বাট বাসা থেকে সম্প্রসারিত ভাবের ধারণাটা নিয়ে যাবা এবং ওইখানে ভালো করে মানায় লিখবে, অ্যাটলিস্ট 3 পেজ লিখবে ভাই, কারণ তোমার বাসা থেকে ওইভাবে প্র্যাকটিস করে গেলে তুমি 3 পেজ কোনো ব্যাপারই না, লিখতে পারবা। যাদের হাত অনেক ফাস্ট আছে তারা লিখতে পারবা। আমি যেহেতু মফস্বলের স্টুডেন্ট ছিলাম, আমার এরকম এক্সাম দেওয়ার সুযোগ ছিল না, তার ওয়াই আমার কিন্তু 3 পেজ লিখতে হিমশিম খাইতে হয়েছে। তোমরা পারবা, আমার বিশ্বাস আছে তোমরা পারবা। এখন আরেকটা সমস্যা হচ্ছে সংবাদপত্র প্রতিবেদন, এটা কিভাবে লিখবো? এক এক জায়গায় এক এক রকম দেওয়া, আমার টিচার বলতেছে এক এক রকমের, আমার নির্মিত বইতে এক রকমের, আমার মেইন বইতে এক রকমের। তোমরা অবশ্যই মেইন বইটা ফলো করবা, বাট তোমরা চাইলে নির্মিতি কিছু বই আছে ওইগুলোর প্যাটার্নও ফলো করতে পারো, কিন্তু তোমরা বেস্ট হয় দুটো জিনিস মিক্স করে নাও। ধরো মেইন বইয়ের যে প্যাটার্নটা আছে ওইখানে কিছু কিছু জিনিস মিসিং থাকতে পারে, যেমন তোমাদের বক্স আঁকাটা মিসিং থাকতে পারে, ওইটা আবার দেখবা নির্মিতি বইতে দিছে, এরকম হতে পারে। এখন তোমাদের বইতে চেঞ্জ করছে কিনা আমি তো জানি না।
কিন্তু তোমরা যদি পারো তোমরা দুইটা বই মিক্স করে লেখার চেষ্টা করবা। ধরো মেইন বইয়ের যে প্যাটার্নটা দেখলা ওইখানে কিছু কিছু জিনিস মিসিং থাকতে পারে, আবার নির্মিত অংশটা পড়লা ওইখানে কিছু কিছু জিনিস মিসিং থাকতে পারে, কিন্তু যেই জিনিসটা ওই দুইটাই ভালো আছে ওই প্যাটার্নটা তুমি ফলো করবে এবং বাসা থেকে একবার পুরো প্যাটার্নটা লিখে যাবা। তাহলে দেখবা এক্সাম হলে খুব দ্রুত তুমি প্রতিবেদন লিখে শেষ করতে পারতেছো। এবার আসো তোমাদের মোস্ট ডিমান্ডিং কোশ্চেন, ভাই রচনা কিভাবে লিখবো। আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে বলে দিছি রচনার জন্য তোমরা অ্যাট লিস্ট 45 মিনিট সময় বরাদ্দ রাখতে হবে। তোমার অন্যান্য রিটেন আইটেম তুমি 45 মিনিট আগে লেখা শেষ করবা, দেন রচনায় হাত দিবা, যতটুকু পারো অতটুকু লিখবা। আমার ক্ষেত্রে যদি বলি, আমি আসলে 1.5 ঘন্টার মধ্যে অন্যান্য রিটেন আইটেম শেষ করে দেন রচনা লিখতে বসছিলাম, মানে 1 ঘন্টা বসে রচনা লিখছি আর কি। তো রচনাটা তোমরা যতটুকু বেশি সময় দিতে পারবা অতটা ভালো। জিনিসটা এরকম না, অন্যান্য রিটেন আইটেম তোমাকে ভালো করে লিখতে হবে, বাট রচনার জন্য অ্যাটলিস্ট 45 থেকে 1 ঘন্টা রাখার ট্রাই করবা। তোমার হাতের লেখা যদি ফাস্ট হয় তুমি অবশ্যই এই টাইমটা মেনটেন করতে পারবা। এবং রচনার ক্ষেত্রে যে জিনিসটা ফলো করবো সেটা হচ্ছে বেশি বেশি পয়েন্ট দেওয়ার। বাসা থেকে, মেইন বই থেকে পারো, নির্মিতি বই থেকে পারো, বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে পারো, যেখান থেকে পারো ভাই রিসোর্সেস গ্যাদার করে অ্যাটলিস্ট পয়েন্টগুলো মনে রাখবা। কারণ কি, তুমি যদি অনেক পৃষ্ঠা, ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, তুমি 12 পেজ লিখছো বাট প্রত্যেক পেজে একটা করে পয়েন্ট দিছো, আর তোমার একটা ফ্রেন্ড 12 পেজ লিখছে, প্রত্যেকটা পেজে 3টা বা 4টা করে পয়েন্ট দিছে, ছোট করে লিখছে বাট পয়েন্ট বেশি দিছে, ও কিন্তু মার্ক বেশি পাবে। কারণ রচনা দেখার সময় টিচাররা দেখে তুমি কত ভালো করে গুছাই লিখছো এবং তোমার কন্টেন্ট কোয়ালিটি কেমন। বুকমার্ক লিখলে হবে না। এবং রচনা অবশ্যই তুমি পারলে কবিতাংশ ইউজ করবা, এটা তোমরা আসলে ভূমিকার ক্ষেত্রেও করতে পারো, উপসংহারের ক্ষেত্রেও করতে পারো। হ্যাঁ, আবার অবশ্যই একটা জিনিস, অনেকের টাইম না থাকলে কিন্তু উপসংহার লেখে না ভাই। উপসংহার না লিখলে কিন্তু তোমার রচনার ফুল প্যাটার্নটা হবে না। তুমি যদি লাস্টের দিকে দেখতেছো যে সময় নাই, তাহলে একটা পয়েন্ট কমাই উপসংহার লিখে দিবা, বাট পুরোটা ভূমিকা আর উপসংহার এটা মাস্ট, এটা থাকতেই হবে রচনার মধ্যে, নাহলে কিন্তু মার্কস পাবা না। এবং যতগুলো পয়েন্ট লিখতে পারো অতগুলো পয়েন্ট লিখবা, যত বেশি পয়েন্ট লিখবো অত বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা হার্শ রিয়েলিটি হলো কি জানো, তোমাদের কিন্তু যত বেশি পেজ লিখো অত মার্কস পাওয়ার সম্ভাবনা বাড়ে, এটা সত্যি, বাট আবার নাও, মিথ্যাও। কারণ তোমরা যদি ভুংবাং লিখে আসো তাহলে কিন্তু মার্কস টিচার তোমাকে অবশ্যই দিবে না, রাইট? তো তোমাকে কিন্তু ভালো স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে এবং বাসা থেকে অবশ্যই বেশি বেশি পয়েন্ট দেখে যাইতে হবে। তো এই ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট রচনা তুমি পড়ে যেতে পারো। এবং আমি আর একটা কথা বলি ভাই, তোমাদের কিন্তু ঘুরাই ফিরে সেম রচনাই আসে। এখন তোমরা যারা প্রিটেস্ট পরীক্ষা পর্যন্ত দিছো বলছো যে ভাই আমাদের তো অলরেডি একটা সিলেবাসের মধ্যে থেকে পরীক্ষা নিচ্ছে অনেক স্কুলে, তো ওইখান তো সিলেবাসটা নাই, এখন টেনশন হচ্ছে যে বইয়ের বাইরে থেকে আসবে কিনা। ট্রাস্ট মি, বইয়ের বাইরে থেকে একটা রচনা বা একটা রিটেন আইটেমও আসবে না, এতদিন আমি আসতে দেখি নেই, তোমাদের বেলাও আসবে না, ঠিক আছে? তো একবারে বেশি কিছু পড়ার দরকার নেই। এবং তোমরা যদি তারপরও ট্রেন্স থাকো, তোমরা আসলে বিগত বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পারো যে আসলে কোনটা বেশি আসছে বা কোনটা আসলে আসেই নেই কোনো সময়, বাট মেইন বইতে আছে, এটা দেখতে পারো। এখন তুমি এই প্যারাল নিতে না চাইলে তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো আমার, আমি এখানে চেষ্টা করবো তোমাকে ইম্পর্টেন্ট রচনাগুলো দিয়ে দেওয়ার জন্য। এন্ড অন টপ অফ দ্যাট আরেকটা কথা বলে রাখি, তুমি কিন্তু কোনো সময় প্যানিক করবে না ভাই। এক্সাম হলে তোমার এমসিকিউ খারাপ হইতেই পারে, তোমার সিকিউ খারাপ হইতেই পারে, বা তোমার একটা এক্সাম খারাপ হইতেই পারে, এখানে প্যানিক করার কিছু নাই। মন শান্ত করো, সামনের এক্সামের দিকে ফোকাস করো। এবং বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউতে তোমরা অনেক বেশি ভয় পাও, আমি তারপর আবারও বলতেছি, মেইন বইটা আজকে রিডিং পড়তেই হবে মাস্ট, কালকে রিটেন আইটেম পড়বা এবং মেইন বইটা এমন ভাবে পড়বা যেন তুমি আসলে অ্যান্সার করতে পারো। এবং চাইলে তুমি এক্সামের আগের দিন রাতে একটু হইলেও রিভিশন দিয়ে যেতে পারো মেইন বইটা, বা কোশ্চেন সলভ করে যেতে পারো। এবং এমন ভাবে করবা, তুমি যদি বিগত বছরের কোশ্চেন সলভ করো, আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিচ্ছি 23, 24, 25 এই 3 বছরের বোর্ড কোশ্চেন সলভ করবা। কারণ তার আগে কিন্তু মেইন বইটা আমাদের বাংলা সেকেন্ড পেপারের অন্য ছিল, আলাদা ছিল, তার জন্য তোমার মেইন বই মিলবে না। তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারো যে ভাই এগুলো তো পড়ি না, এগুলো কোনো সময় আসে নাই, মেইন বইতেও নাই, এগুলো আসবে না, নতুন বই থেকেই আসবে। 23, 24, 25 এই 3 বছরের বোর্ড কোশ্চেন সলভ করে যাবা, দেখবা অনেক কমন পাচ্ছ। আমি কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করে হুবহুব মনে করো 20-22টা কমন পাইছিলাম, এবং আমি কিন্তু রিটেন সাইডেও মোটামুটি ভালোই কমন পাইছিলাম। তো এই ক্ষেত্রে তুমি দেখবা যে সাজেশন করে গেলে কমন পড়ে কিনা। এই ক্ষেত্রে তোমরা যদি একটু ভীত থাকো যে সাজেশন গুলো আদৌ কমন থাকবে কিনা, তোমরা সাজেশন গুলো পড়ে বিগত বছরের কোশ্চেন সলভ করবা, দেখবো সবই পারবা। না পারলে তুমি আমাকে জানাইও। আর লাস্ট মোমেন্টে তুমি যদি কোনো মেন্টরের অভাবে থাকো, তোমার যদি ফ্রাস্ট্রেটেড মনে হয় এবং সিলেবাস শেষ করতে সমস্যা হয়, তোমরা চেক আউট করতে পারো সায়েন্স বেকারির টিম তাণ্ডব কোর্সটি। টিম তাণ্ডব কোর্সটির মাধ্যমে তুমি তোমার প্রত্যেকটা সাবজেক্টে ক্লারিফিকেশন পাবা, এক্সক্লুসিভ সাজেশনস পাবা, সিকিউর রাইটিং টিপস পাবা, এবং পরীক্ষার গ্যাপের মধ্যে পড়েও জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা তোমার অনেক বেশি থাকবে। কারণ তুমি এখানে হাইলি ইম্পর্টেন্ট টপিকগুলো পাচ্ছ এবং সিকিউ গুলো পাচ্ছ, যার মাধ্যমে তুমি খুব শর্ট অ্যামাউন্ট অফ টাইমে তোমার সিলেবাস কমপ্লিট করতে পারবা। যেমন ফিজিক্স ওখানে তোমাদের 11 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া হয়েছে, কেমিস্ট্রি মাত্র 7 ঘন্টা, হায়ার ম্যাথ মাত্র 7 ঘন্টা, জেনারেল ম্যাথ মাত্র 6 থেকে 7 ঘন্টার মধ্যে সব প্রবলেম সলভ করে দেওয়া হয়েছে। এবং তোমাদের ইম্পর্টেন্ট সাজেশনগুলো সলভ করে দেওয়া হয়েছে, প্লাস ওগুলার যে বাহিরের টপিকগুলো থেকে কোশ্চেন আসতে পারে ওগুলো সলভ করে দেওয়া হয়েছে। তো কেন তুমি জয়েন করবে না ভাইয়া? তো এই 53 কোর্সটিতে জয়েন করতে তোমার ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়া
লিঙ্কটিতে ক্লিক করতে পারো এবং ওখানে গিয়ে যদি তুমি আমার নাম বলো তোমরা একটা ভালো পরিমাণে ডিসকাউন্ট পাবা। তো এখনই জয়েন করো টিম তাণ্ডব কোর্সটিতে। এখন বলতে পারো ভাই আপনি প্রমোশন করতেছেন, এক্সামটা আমি কেন কিনবো? ভাই দেখো, আমি কিন্তু উপকার পাইছি এবং আমার নিজেরও মেন্টর ছিল ইস্তিক সাকিব ভাইয়া। আমি কিন্তু ওনার কাছ থেকে ভালো পরিমাণে উপকার পাইছি এবং আমার কিন্তু অনেক উপকার হয়েছে ওনার কাছ থেকে, দেখছে তোমাদের আসলে বলতেছি আর কি। তো তোমরা অবশ্যই চেক আউট করবা। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি অন্য কোনো টপিক রিলেটেড সমস্যা থাকে, অন্য কোনো রিটেন আইটেম রিলেটেড সমস্যা থাকে, তুমি অবশ্যই কমেন্ট ডাউন করবা অথবা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। আমি ওখানে চেষ্টা করি তোমাদের সাথে ডেইলি ইন্টারাকশন করার, তোমাদের সমস্যাগুলো জানার। ওই টপিক নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো এবং তোমাদের অন্য কোনো ফ্রি রিসোর্সেস প্রয়োজন হলে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করবা। তো ইসমি শুভদীপ সিংহ, সাইন্ড আউট।